আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম বিজ্ঞান শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের জন্য গতির অধ্যায়ের 2017 ঢাকা বোর্ড একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো আমার কাছে আসলে হোয়াইট বোর্ড নাই, আমি আপাতত কম্পিউটারে বোঝাচ্ছি। তো গাণিতিক বিষয়গুলো আমি চেষ্টা করব তোমাদেরকে ঠিকভাবে বোঝানোর জন্য। তো আশা করি তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা যে তোমরা আমি যেভাবে বুঝাচ্ছি তোমরা বুঝতে পারো কি না। তো আজকে আমরা কাজ করব হচ্ছে একটা সৃজনশীল নিয়ে। আমি এখন আর কথা না বাড়িয়ে শুরু করব। 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার/আওয়ার সুষম বেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করল। সবসময় উদ্দীপকটা একের অধিকবার পড়ার চেষ্টা করবা। আমরা আবার পড়ব। 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার/আওয়ার সুষম বেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করল। এখন আমরা প্রশ্নগুলো দেখব। জড়তা কি? 50 নিউটন বল বলতে কি বোঝায়? দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি হিসাব করো। বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি? গাণিতিক যুক্তিসহ মতামত দাও। বেশিরভাগ সময় বাঘ হরিণকে ধরে ফেলে, এটা তোমরা জানো। এখন আমরা দেখব অঙ্কতে কি হয়। প্রথম উত্তরটা হচ্ছে বস্তু যে অবস্থায়, মানে জড়তা কাকে বলে? বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, তাই বস্তুর জড়তা। জড়তা হচ্ছে আসলে বস্তু যে অবস্থা আছে সেটা গতিশীল অবস্থায়ও থাকতে পারে, স্থির অবস্থায়ও থাকতে পারে। তো আমরা এখানে শুধুমাত্র এই সংজ্ঞাটাই বুঝতে চাইব। তাহলে সুতরাং বস্তুর যে অবস্থা আছে চিরকাল সে অবস্থা থাকতে চাওয়ার যে প্রবণতা, এটা এর চেয়ে আর বেশি কিছু না। 50 নিউটন বল বলতে কি বোঝায়? আগে বুঝতে হবে বল মানে হচ্ছে এফ, সুতরাং এফ ইকাল টু হচ্ছে এম এ। আমরা জানি এফ ইকাল টু এম এ, তার মানে এম এবং এর গুণফল ইকাল টু 50 হলেই 50 নিউটন বল বোঝাবে। এটা বিভিন্ন রকম হতে পারে। এখানে আমরা পাচ্ছি যে বল 1 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত হয়ে 50 মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে, এটাও ঠিক আছে। আবার যদি বলি যে 2 কেজি ভরের বস্তু 25 মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে, সেটাও ঠিক আছে, কারণ আলটিমেট অ্যান্সারটা হবে 50। এম এবং এর গুণফল 50 তুমি যেভাবে করতে পারো সেটাই হবে হচ্ছে 50 নিউটন বল। ওরা দ্বিতীয়ভাবে বুঝেছে যে বল 50 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে। আমরা এটা না দিয়ে এটাও লিখতে পারবো 25 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত হয়ে 2 মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে, তাহলেও কিন্তু কোনো সমস্যা নাই। ওকে, আমরা গতে বলছিল যে দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি হিসাব করো। গুড, আমরা এখন বাঘটির গতিশক্তি, তোমরা জানো গতিশক্তির জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। তোমাদের বইতে এটা টি দিয়ে প্রকাশ করছে, আর এখানে গাইডে ইকি দিয়ে প্রকাশ করছে। চার বইতে যেভাবে আছে তোমরা অসুবিধা নাই, তোমরা যেভাবে পারো। মূল সব কথা হচ্ছে গতিশক্তি বের করতে হবে। তো গতিশক্তি ইকুয়াল টু আমরা কি জানি? আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে হাফ এমভি স্কোয়ার। সো হাফ এমভি স্কোয়ার যদি আমরা এই এমভি স্কোয়ার বের করতে পারলেই আমরা কি বের করতে পারবো? বাঘের যে গতিশক্তি। তাহলে এম কিন্তু দেওয়া আছে, বাঘের ভর 200 কেজি, আর এম ভি স্কোয়ার, তাহলে ভি এখানে ভি দেওয়া নাই। সুতরাং আমরা আগে ডাটাগুলো বসাবো যেগুলো আমাদের কাছে আছে। বাঘের ত্বরণ আমরা জানি এ ইকুয়াল টু 1.5 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা উদ্দীপকে দেওয়া। সময় হচ্ছে 10 সেকেন্ড পর, সুতরাং 10 সেকেন্ড এখানে কাউন্ট করতে হবে। টি ইকুয়াল টু 10 সেকেন্ড। বাঘটি যেহেতু উৎপেতে বসেছিল, সুতরাং বাঘটির আদি বেগ হচ্ছে 0। 10 সেকেন্ড পরের ব্যাগ হচ্ছে ভি। আমরা আসলে এই ভিটা বের করা দরকার, কারণ আমরা এম ভি স্কোয়ার বের করতে হবে। এবং 10 সেকেন্ড পর গতিশক্তি ইকুয়াল টু কত? তো মূলত আমরা বের করবো হচ্ছে 10 সেকেন্ড পর গতিশক্তি ইকুয়াল টু কত। এটা বের করতে গিয়ে আমাদেরকে এখন ভিটা বাধ্যতামূলক বের করতে হচ্ছে, কারণ আমাদের এখানে ভি এর মান নাই। আর এখানে আমরা আরেকটা জিনিস বুঝতে হবে। দেখো
উদ্দীপকে যেতে হচ্ছে। বলছে যে পেছন থেকে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড ত্বরণে সুষম ত্বরণে, সুষম ত্বরণ মানে হচ্ছে একটা ফিক্সড ত্বরণ, ফিক্সড। আর সুষম ত্বরণ যদি না হতো, অসম ত্বরণ বা আরও অন্যান্য ত্বরণ যেগুলো আছে সেগুলো হচ্ছে ত্বরণের ত্বরণ হবে। সুষম ত্বরণ মানে হচ্ছে ত্বরণ ফিক্সড, তার মানে এখানে এর কোনো কাজ নাই। তাহলে আমরা এখন মূল উদ্দীপকে যাব অঙ্কতে। প্রথমে আমরা ভির মান বের করতে হবে, কারণ হাফ এম বি স্কোয়ার বের করতে হলে ভির মানটা প্রয়োজন। তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো ইউ তো আমরা জানি বাঘ যেহেতু উৎপেতে বসেছিল, স্থির অবস্থায় ছিল, আর 1.5 হচ্ছে ত্বরণের মান, ইন্টু 10 সেকেন্ড হইল, তাহলে সুতরাং 15 মিটার পার সেকেন্ড আমরা ভি পেয়ে গেছি। এখন বাঘের এই 15 মিটার পার সেকেন্ডের সাথে বাঘের ভর গুণফল গুণ করে দিলেই মামলা ফিনিশ। আসো মামলাটা কি? মামলাটা হচ্ছে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। সুতরাং হাফ আমরা তো আগে পাইছি 200 হচ্ছে বাঘের ভর, আর ভির মান হচ্ছে 15 আমরা পাইছি, তাহলে যেহেতু স্কোয়ার আছে 15 স্কোয়ার, 15 স্কোয়ার দ্যাট মিনস 22,500। কাজের একক হচ্ছে জুল। ই কে ইকুয়াল টু ইপি ইকুয়াল টু যা আছে এগুলো সবই হচ্ছে কাজ। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। উদ্দীপকতে আমরা পাই এখন হচ্ছে ঘ। ঘতে আমরা আগে পড়েছিলাম যে ঘতে হচ্ছে বাঘটির পক্ষে হরিণটি ধরা সম্ভব হবে কি? গাণিতিক যুক্তি সব মতামত দাও। মনে রাখতে হবে এই বাঘ এবং হরিণের দূরত্ব যদি সমান হয়, তাহলেই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বাঘ এবং হরিণ যদি সমান দূরত্ব অতিক্রম করে তাহলেই বাঘের পক্ষে সম্ভব হবে। আর যদি সে অক্ষম হয়, এই সময়ে সে যদি নির্দিষ্ট দূরত্ব, হরিণ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে তা করতে যদি ব্যর্থ হয়, তাহলে সে ধরতে পারবে না। এখন আমরা দেখব অঙ্কতে কি আছে। অঙ্কতে হচ্ছে হরিণ হচ্ছে সুষম ব্যাগ। হরিণ কী ছিল? সুষম ব্যাগ ছিল। ভি ইকুয়াল টু 72 কিলোমিটার পার আওয়ার। এটা নিয়ে তোমাদের প্রশ্ন আছে আমি জানি, আর প্রশ্ন যাদের নাই তাদেরকেও বোঝানোর দরকার আছে। এখানে ওরা গাইডের মধ্যে সরাসরি 20 মিটার পার সেকেন্ড বুঝাই দিছে, আসলে বিষয়টা কিন্তু এরকম না। আমি বুঝাই দিই আগে। 72 কিলোমিটারে কে মানে দেখো ফেসবুকে 1K 2K লাইক মানে 1000 2000 লাইক। কে তার মানে হচ্ছে কিলোমিটার হচ্ছে বড় আর মিটার হচ্ছে ছোট। মনে রাখতে হবে বড় থেকে ছোটোতে গেলে গুণ হবে। যদি আমরা এখন মিটার থেকে কিলোমিটার যাইতাম তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করতাম, কিন্তু যেহেতু এটা কিলোমিটার আছে মিটারে যাব, তাহলে আমরা এটাকে 1000 দিয়ে গুণ করব। গুণ করলে কিলোমিটারটা কী হবে? মুক্ত হয়ে যাবে, কারণ ব্যাগের একক এখানে মিটার পার সেকেন্ড বাধ্যতামূলক। কিলোমিটার পার আওয়ার এখানে কোনো ওয়ে নেই। সুতরাং আমরা কিলোমিটারকে গুণ করার জন্য 72কে 1000 দিয়ে গুণ করে কিলোমিটার মুক্ত করব। পার আওয়ারের কোনো এখানে অপশন না, অপশন হচ্ছে পার সেকেন্ড। সুতরাং পার আওয়ার মানে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট প্রতি মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড, তার মানে 60 ইন্টু 60 3600। যেহেতু এটা ইনভার্স আকারে আছে সুতরাং এটা ভাগ আকারে আছে, মানে এখানে এইচ ইনভার্স 1 মানে হচ্ছে 1/h আকারে আছে, তার মানে এইচের মান নিচে চলে যাবে 72-এর নিচে। তাহলে আমি এখন ক্যালকুলেটার দেখাতে চেষ্টা করি কী অবস্থা। ক্যালকুলেটার কোথায় আছে? ক্যালকুলেটার আমি দেখি। ওকে, আমি ক্যালকুলেটার সার্চ করব। ক্যালকুলেটার, ওকে। ক্যালকুলেটার আমরা এখন দেখাবো যে 72 কত হচ্ছে। 72 72 সরি, আমরা এখন 72 ইন্টু 1000 ডিভাইড বাই হচ্ছে 3600, 3600 ইকুয়াল টু 20। দেখছো তোমরা অলরেডি 20 হয়ে গেছে। এই যে অ্যান্সার হচ্ছে কত? 20। তার মানে এই যে আমাদের গাইডে যে 20, আমরা এখন আবার গাইডে চলে যাব। এই যে 20 আসছে, এই 20 যে বিষয়টা এটা কীভাবে আসলে আমি ক্যালকুলেটারে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আশা করি তোমরা এখানে পরিষ্কার। এটা আরও বিভিন্নভাবে বের করা যায়। আমি আসলে শর্টকাট টেকনিক আছে, তো আমি এখন শর্টকাট টেকনিক, যেহেতু আমার হোয়াইট বোর্ড নাই কিংবা স্মার্ট বোর্ড নাই, আমি চেষ্টা করব সামনের সময়গুলোতে স্মার্ট বোর্ড কিংবা হোয়াইট বোর্ড যে কোনো একটা ব্যবস্থা করার জন্য। তখন আমি এই ম্যাথমেটিক্সগুলো খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। বাঘের আদিবেগ আমি আগে বলেছিলাম, বাঘের আদিবেগ হচ্ছে ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, কারণ বাঘ উৎপেতে লুকিয়ে ছিল, স্থির অবস্থায় ছিল বাঘ নিঃসন্দেহে। তোমরা এগুলো জিওগ্রাফিতে দেখো। বাঘের সুষম ত্বরণে ইকুয়াল টু 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা দেওয়া আছে, এবং সময় হচ্ছে টোটাল 2 প্যাকেট 30 সেকেন্ড দেওয়া আছে। এর মধ্যে বাঘের কী দূরত্ব আর হরিণের দূরত্ব বের করতে হবে।
হরিণের অতিক্রান্ত দূরত্ব S1 এখানে ধরছে, তুমি ইকুয়াল টু ইচ্ছা করলে হরিণ S ইকুয়াল টু S নিচে হরিণ দেখতে পারবা। বাঘের অতিক্রান্ত দূরত্ব S2 ধরা হয়েছে এখানে, তুমি চাইলে S2 না দিয়ে S বাঘ ইউজ করতে পারবা। তাহলে আমরা S ইকুয়াল টু আমরা বের করব। এখানে S ইকুয়াল টু ভিটি। প্রশ্ন হচ্ছে কেন আমরা ভি ইউজ করলাম? ভি ইউজ করার কারণ হচ্ছে আমরা এখানে হরিণের ক্ষেত্রে দেখো, হরিণের সুষম ব্যাগের সূত্র হচ্ছে S ইকুয়াল টু ভিটি। যদি সুষম ব্যাগ না হতো তাহলে আমরা S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার ইউজ করতাম। এছাড়া আমাদের আরেকটা সূত্র আছে, তোমরা জানো, S গতির সূত্রের মধ্যে ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2AC, সেখান থেকে বের করতে পারতাম। কিন্তু যেহেতু এখানে আমাদের কি দেওয়া আছে, বাঘের হচ্ছে হরিণের হচ্ছে সুষম ব্যাগ, যেহেতু S1 হচ্ছে হরিণ, তার মানে সুষম ব্যাগের সূত্র হচ্ছে S ইকুয়াল টু ভিটি। এখানে আমরা S1 ইউজ করেছি। সুতরাং ভি ইকুয়াল টু 20 আমরা কীভাবে পেয়েছি তোমাদেরকে জানিয়েছি। আর 30 সেকেন্ড এটা দেওয়াই আছে উদ্দীপকে 600 মিটার, 3 দুগুণে 6, 0 দুটো 600 মিটার। এবার আমরা বাঘের দূরত্ব নির্ণয় করব। বাঘের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, কারণ বাঘ সুষম ব্যাগে না, বাঘের এখানে ত্বরণ হয়েছে। বাঘের গতি, হরিণ একটা নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট ত্বরণে, নির্দিষ্ট গতিতে সে তো দৌড়াইছে, আর বাঘ সে প্রয়োজনে গতির পরিবর্তন করেছে। বাঘের এখানে ত্বরণ আছে, তার মানে বাঘের S ইকুয়াল টু S2 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই সূত্র আমরা ইউজ করার কারণ দেখিয়েছি। ইউ মানে হচ্ছে 0, তার মানে 30 0 হয়ে যাবে, আর হাফ এর মান দেওয়া আছে আগে, টির মান আলটিমেটলি আমরা উদ্দীপক থেকে পেয়েছি, সুতরাং এটা হচ্ছে 675 মিটার। এখন দেখো আমরা কিন্তু অঙ্কের অ্যান্সার পেয়ে গেছি। হরিণের দূরত্ব ছিল হচ্ছে 600 মিটার, আর বাঘ ছিল হচ্ছে 75 মিটার। উদ্দীপক আমরা দেখেছিলাম যে 75 মিটার পেছনে বাঘটা উঠ পেতে বসেছিল, তার মানে হরিণ এবং বাঘের দূরত্ব কিন্তু 675 মিটার। আমরা দেখাচ্ছি বিষয়টা। বলছে যে 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ, তার মানে হরিণ যে 600 মিটার দূরত্ব অতিক্রম করছে, তারও 75 মিটার পিছনে ছিল বাঘ। তার মানে বাঘ যদি হরিণকে ধরতে হয় তাহলে আলটিমেটলি বাঘের দূরত্ব 675 মিটার অতিক্রম করা লাগবে। তো উদ্দীপকে আমরা যেটা পেয়েছি, বাস্তবেও আমরা পেয়ে গেছি যে বাঘ হচ্ছে 675 মিটার অতিক্রম করেছে, তার মানে বাঘটা হরিণকে ধরে ফেলবে। এখন হরিণটি ধরতে হলে বাঘটিকে মোট যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো S2 প্রাইম। আমরা আরেকটা S2 প্রাইম, তোমাদেরকে এগুলো খুব পেন দেবে কিন্তু বাধ্যতামূলক তোমাদেরকে জানতে হবে। S2 প্রাইম ইউজ করার একমাত্র কারণ হচ্ছে এই বাঘ যে 25 মিটার পিছনে ছিল, এখানেই তুমি ইচ্ছে করলে তোমার মতো করে ব্যাখ্যা দিয়ে অঙ্কটার রেজাল্ট বলে দিতে পারবা, যদি তুমি গাণিতিকভাবে মৌখিকভাবে ব্যাখ্যা দিতে পারো। আর গাণিতিকভাবে ব্যাখ্যা দিতে হলে তোমাকে এটাই আসতে হবে, S2 প্রাইম ইকুয়াল টু 75 মিটার, দ্যাট মিনস এই বাঘ 25 মিটার পিছনে ছিল। আর S1 হচ্ছে হরিণের দূরত্ব, কারণ হরিণ যে দূরত্ব অতিক্রম করেছে তার থেকে 75 মিটার দূরত্ব বাঘকে অতিক্রম করা লাগবে, আদারওয়াইজ বাঘ হরিণকে ধরতে পারবে না। সো আমরা এখন 75 মিটার প্লাস হরিণের দূরত্ব যোগ করার পর আমরা 675 মিটার পেয়েছি। সুতরাং বাঘের দূরত্ব ছিল এখানে S2 ইকুয়াল টু আমরা বাঘের যে অতিক্রান্ত দূরত্ব সেটা ধরেছিলাম, আর S2 প্রাইম মানে হচ্ছে এই হরিণ এবং বাঘের মধ্যবর্তী দূরত্ব, এটা দুটো সমান হয়েছে, অতএব বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে। সুন্দর। এই অঙ্কগুলা এইভাবে যদি তোমরা বুঝতে পারো, আমি আশা করবো, আমি জানি না আমার ফ্রেন্ড লিস্টে কোনো স্টুডেন্ট আছে কি না, যদি আপনাদের কারো এরকম বিজ্ঞানের ছাত্র 9 10 থাকে তাদেরকে আপনারা শেয়ার করে জানিয়ে দেবেন। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমার এই বোঝানোর মধ্যে তোমাদের কোন কোন বিষয়গুলো আমার ত্রুটি আছে, যেগুলা আমি শুদ্ধ করলে তোমাদের জন্য ভালো হবে। আর যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম।